সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে সংলাপ প্রতিদিনে। আমরা প্রতিদিনই সন্ধ্যায় এই আলাপটি করি। স্টুডিওতে দুজন অতিথি আজ আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হব। দিনের শিরোনামগুলো একটু বলে আসতে চাই। এনবিআরএ কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগে নারাজ সেখানকার শ্রমিকরা, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাষ্ট্র সংস্কার ও গণহত্যা বিচারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হয়েছে আজ। লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে, মন্তব্য বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। ইরানে ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৬০ জনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সাম্প্রতিক সেই হামলায়। এগুলো দিনের প্রধান খবর, কিন্তু এর সঙ্গে আমাদের মূল আলোচনার বিষয় আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা এবং যে জাতীয় ঐক্যমতের যে প্রয়াস, সব কিছু মিলিয়ে দেশ কোন পথে এগোচ্ছে এবং যে বিদ্যমান সংকটগুলো রয়েছে সেগুলো উত্তরণের উপায় বা কী, সে প্রসঙ্গ নিয়েই প্রতিনিয়ত আলোচনা টকশোতে আজ রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট কলামিস্ট জনাব মাহবুব কামাল। স্বাগত আপনাকেও। ছোট একটা ভূমিকা নিয়েছি। জনাব মাহবুব কামাল, অনেকগুলো বিষয় আলাপের মধ্যে চলে আসে। তার মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদের একটা কি বলবো যে 11 মাসের সময় অতিক্রম করতে যাচ্ছে এবং আপনার 5ই অগাস্টের অভ্যুত্থানের বছর পূর্তির জন্য প্রস্তুতি চলছে। কিন্তু এর মধ্যেই নানা বিষয়ে কি বলবো সংশয়, নানা বিষয়ে বিরোধ, নানা বিষয়ে আবার বিভাজনের বিভিন্ন ছায়া পড়েছে এবং সব কিছুই আগামী দিনে বাংলাদেশের একটা সুষ্ঠু উত্তরণের পথে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথে কিছুটা যারা একটু অনুসন্ধিৎসু তাদেরকে একটু সন্দিহান করে তুলছে। কেন এই বিষয়গুলো? আপনার কাছে কি মনে হয় যে এখানে আদৌ সংশয়ের কোনো অবকাশ আছে কিনা, যখন আমাদের নোবেল লরিয়েট মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা দিচ্ছেন যে নির্বাচন হবে এবং শীর্ষ পর্যায়ে বিএনপি শীর্ষ নেতার সঙ্গে ওনার বৈঠক হয়েছে, একই সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্যমত্যের প্রয়াস চলছে, জুলাই সনদের আলোচনা চলছে এবং বছর পূর্তির প্রস্তুতিও চলছে, ঠিক সেই সময় অর্থনীতি, রাজনীতি, সামাজিক যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আপনি কতটা সুস্থির দেখতে পাচ্ছেন? না, আপনি তো বললেন যে কিছুটা সংশয়। আপনি কিছুটা কেন ব্যবহার করলেন আমি বুঝলাম না। আমি তো কিছুটা না, এটা তো টোটালটাই একটা সংশয়ের মধ্যে পড়ে গেছি আমরা। এই কিছুটা না, আপনার শব্দ প্রয়োগটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। দেখেন, চিফ অ্যাডভাইজার চিফ ইলেকশন কমিশনের সাথে বসছেন না? কালকে তো বসছেন বোধহয়, কালকে না পরশু? জি, বসেছেন তো। জি, আচ্ছা, বসেছেন তো। এই বসার পরে তো আমরা ভাবছিলাম যে ইলেকশনের একটা শার্প ডেট আমরা পাবো চিফ ইলেকশন কমিশনের কাছ থেকে, একটা শার্প ডেট পাবো। কিন্তু অনেক ঘন্টা পেরিয়ে গেল, একদিন বা দুদিন। চিফ ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠকে একটা শার্প ডেট পাবেন বলে আপনি আশা করেছেন, কিন্তু এটা কি আপনার মনে হয়েছে যে why the chief election commissioner has been কি বলবো summoned or কি বলবো যে বাইল্যাটারাল এক ধরনের একান্ত বৈঠকের এরকম কি কোনো প্র্যাকটিস নির্বাচনের আগে দেখা যায়? না, কথাটা হচ্ছে যে এখন যেগুলো হচ্ছে বাংলাদেশে সবই তো আনইউজুয়াল। ওকে, সব কিছুই আনইউজুয়াল, কিন্তু মানে একেবারে নিয়ম টো মেনে দেশ চলছে এটা তো আপনি বলতে পারবেন না। তো এটাও আমরা একটা আনইউজুয়াল কেস ধরে নিছি। যেমন ধরেন যে যখন আর্মি চিফ যখন চিফ অ্যাডভাইজারের কাছে যায়, তখন এইটা আমাদের কাছে মানে খুব ইউজুয়াল মনে হয় না যে একটা কোনো ব্যাপার আছে বা কিছু। এই সন্দেহটা তৈরি হয়েছে, আপনি এটা অস্বীকার করলে তো হবে না। তো যাই হোক, যেহেতু ইলেকশনের না, আপনি কোন জায়গায় কিছুটা সন্দেহ যেহেতু বলা হয়েছে, আপনি পুরোপুরি সন্দিহান যে আপনি সেটার একটু লিস্ট আউট করলে আমরা বলছি। দেখেন, হোল নেশন আপনার এই যে সমাজের যে অস্থিরতা, এই অস্থিরতার তো একটা মূল কারণ হচ্ছে যে ইলেকশনের কোনো শার্প ডেট আমরা পাচ্ছি না। একটা টেন্টেটিভ পাচ্ছি, সেটা নিয়েও কন্ডিশনাল সব কিছু। যেমন ধরেন যে লন্ডন বৈঠকে যে বলা হলো যে ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু এইটা কিন্তু একেবারেই যে আপনি কি বলে যে ওয়ার্ড ফর ওয়ার্ড এটা এভাবে ব্যাখ্যা করতে পারবে তা না। কারণ কন্ডিশনাল কীরকম, যদি এইগুলো হয় তাইলে সম্ভব
বা জুলাই চার্টারের ব্যাপারে যদি ঐকমত্য পোষণ হয় তাইলে সম্ভব হতে পারে, এরকম হবেই বা মানে সে ধরনের একেবারেই পুরোপুরি ঐকমত্য না হলেও হবে একটা এলসিএম, লোয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এই জায়গায় আপনি পুরোপুরি সন্দেহ না। তারপরে ধরেন কালকের মিটিংয়ের পরে দেখেন সব কিছু কিন্তু গ্রে এরিয়া। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু কোনো ইউ ক্যানট ফাইন্ড এনি গ্রিন এরিয়া, অল আর গ্রে এরিয়া। চিরং পোর্ট, এই কী বলে করিডোর, ইটস এ গ্রে এরিয়া। চিফ অ্যাডভাইজারের লন্ডন সফর, ইটস এ গ্রে এরিয়া। সব জায়গায় দেখবেন গ্রে এরিয়া। কোনো আপনি যে একেবারে কংক্রিটলি বলবেন যে এইটা এই হচ্ছে, এটা কিন্তু আপনি বলতে পারছেন না। সব জায়গায় একটা ধূসর ভাব আমরা দেখছি। তো কালকে যদি মানে কালকে উনি বেরিয়ে এসে অথবা কয়েক ঘন্টা পরে যদি বলতেন যে হ্যাঁ ফেব্রুয়ারির অত তারিখে ইলেকশন, এটা তো চিফ অ্যাডভাইজারের বলা উচিত ছিল যে যেহেতু দেশ একেবারে তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছে যে কবে নির্বাচন এবং অনেকে সন্দেহ পোষণ করতেছে যে ফেব্রুয়ারিতে নাও হইতে পারে, এপ্রিলে যেতে পারে, অনেকে বলতেছে জুনেও হবে না, ইত্যাদি নানা রকম। এবং আপনি তো জানেন যে কতগুলি বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেকগুলি ফ্যাক্টর কিন্তু নতুন যুক্ত হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি কি জানেন যে এই যে আমরা বলতেছিলাম যে আমাদের দুজনকে মানে পার্সোনাল নন গ্রাটা করে ফেলছে এই আপনার মায়ানমার, এটা এটা ইট সিগনিফাই সামথিং। এবং এটা মিয়ানমারের সাথে রিলেশনশিপ কি হবে, স্টার্লিংকের সাথে কোনো চুক্তি হয়েছে কিনা, এবং সেই চুক্তিতে আমাদের মানে আমাদের ন্যাশনাল সিকিউরিটির কোনো ব্যাপার আছে কিনা, ইত্যাদি একটা গ্রে এরিয়া রয়ে গেছে। আমরা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ না, একটু আগে আপনি আমাকে বলছিলেন যে কিছুটা সন্দিহান হওয়ার তো কোনো কারণে পুরোপুরি সন্দিহান। হ্যাঁ, পুরোপুরি সেটা তো আমি আপনার কাছে কনভিন্স হতে চাই, বিকজ আমার ওয়ার্ডিংটা প্রপারলি হয়নি বলেছেন। সো ইউ হ্যাভ, দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি টু ক্লিয়ার। না, এটা আপনি কেন পুরোপুরি সন্দিহান? পুরোপুরি সন্দিহান এই জন্য, দিস আর অল আপনার এটাও স্পেকুলেশন। আপনি যা বলছেন এগুলো এক ধরনের হাইপোথেটিক্যাল, যে আপনি বলছেন এই বিষয়গুলো, আইদার করিডোর অথবা বন্দর অথবা মায়ানমার অথবা ইলেকশনের শার্প ডেট নাই অথবা লন্ডন বৈঠক কি আলোচনা হয়েছে আপনি জানেন না। হোয়াট আর দ্য আদার ইস্যুস হুইচ মেড ইউ সাসপিশিয়াস? না, আপনি যদি মানে কি বলে যে 5th অগাস্ট থেকে, 5th বলবো না, 8th অগাস্ট থেকে আফটার দি টেক ওভার অফ চিফ অ্যাডভাইজার, আপনি যদি তার অ্যাক্টিভিটিস দেখেন, তার লাইন অফ অ্যাকশন দেখেন, তাহলে আপনি দেখবেন কনসিস্টেন্সি নাই। ধরেন যে আজকে এক কথা বলতেছেন, কালকে যেমন ধরেন ফর এক্সাম্পল ইন্ডিয়ার সাথে রিলেশন অন দ্য ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা উনি 7 সিস্টার সম্পর্কে যে ধরনের কথা বলতেছিলেন, হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে হি টুক অ্যানাদার স্ট্যান্ড অ্যাবাউট ইন্ডিয়া, তাই না? তো এখন কনসিস্টেন্সি তো নাই। শুনেন, আমি বলি কি, মানে যারা সরকারের প্রধান থাকে তাদের শুধু অনেস্ট হলেই চলে না, হি মাস্ট হ্যাভ ইন্টিগ্রিটি ইজ সামথিং হায়ার দ্যান অনেস্টি। চারিত্রিক সংহতি থাকতে হয়। হ্যাঁ, অনেস্ট পাবেন কিন্তু আপনি অনেক, দেয়ার আর মেনি পিপল অ্যারাউন্ড ইউ হু আর অনেস্ট, হ্যাঁ, বাট ইন্টিগ্রিটিওয়ালা লোক কিন্তু আপনি খুব কম পাবেন। ইন্টিগ্রিটি অন হোয়াট? ইন্টিগ্রিটি মানে চারিত্রিক সংহতি, যেমন অন হোয়াট? এভরিথিং। ধরেন যে আপনি কি বলে যে আপনার যে বেসিক যে ফিলসফিগুলি আছে, এই ফিলসফিগুলোর ব্যাপারে আপনি আনকম্প্রোমাইজিং, ইট ইন্ডিকেটস দ্যাট আপনি ইন্টিগ্রিটিওয়ালা লোক। আপনার কতগুলো বেসিক প্রিন্সিপাল আছে না জীবনের, যে আমি এইভাবে আমার গাইডলাইন, তো ওখানে যদি আপনি স্টিক করেন যে না আমি এখানে কোনো কম্প্রোমাইজ করবো না, কিন্তু আমি সোফার কিন্তু কনভিন্স হই নাই যে আপনি যেহেতু আমাকে বলেছেন যে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, কিছুটা সন্দিহানের বিষয়। পুরোপুরি সন্দিহান হওয়ার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ হয়তো আপনি আরেকটু আমাকে ব্যাখ্যা করবেন, আমরা সে অপেক্ষায় থাকবো। যেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপিকে মনে হয়েছে যে খুবই কি বলে নির্বাচনের জন্য এগার, তারা এখনও নির্বাচনের জন্য এগার হয়তো, কিন্তু হঠাৎ করে আপনারা মানে কনভিন্সড হলেন যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলো অসুবিধা নাই, আপনারা একটু রিট্রিট করেছেন মনে হলো, এবং ফেব্রুয়ারির মধ্যে হবে বলে আশা প্রকাশ করেছেন। সেটা উনি যেটা বোঝাতে চেয়েছেন যে ফেব্রুয়ারিতে আপনারা আশা প্রকাশ করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে হবে, কিন্তু যেটা গ্রে এরিয়ার কথা বললেন যে চিফ অ্যাডভাইজার বলেছেন সব কিছু যদি মিলে যায়, সব কিছু যদি হয় তাহলে হলেও হতে পারে। তো তারপর ঢাকায় এসে উনি কিন্তু এপ্রিলের একটা ডেডলাইন বলেছেন। সো এটা একটা ওয়ান অফ দ্য রিজন যেখানে হয়তো বা কিছুটা সন্দিহান হওয়ার কারণ আছে বা কনফিউশন হওয়ার কারণ আছে। আপনারা কিসের ভিত্তিতে অনেকটা আশাবাদী হয়ে আছেন যে পরিস্থিতি উন্নয়ন ঘটবে, নির্বাচন হবে, একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে এবং দেশে যে বিদ্যমান সংকটগুলো আছে সেগুলো মানুষ কি বলবো শীঘ্রই দেখবে যে কেটে গেছে? ধন্যবাদ আপনাকে। আসলে একটা নির্বাচন আয়োজন করার জন্য ডিসেম্বর
ফেব্রুয়ারি এপ্রিল এত কিছু সংকটের প্রয়োজন পড়ে না। আমরা তো দেখেছি 9 বছর আমরা এরশাদের বিরুদ্ধে ফাইট করলাম, তখন তো আমি ছাত্র রাজনীতি করলাম, ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। তো যখন এরশাদকে উৎখাত করার পরে যখন একটা তত্ত্বাবধায়ক সরকার, সবার সম্মতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো, জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে তৎকালীন চিফ জাস্টিস ছিলেন, ওনার গভর্নমেন্ট তো মাত্র 3 মাসের মধ্যেই এই পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন তিনি করতে সক্ষম হয়েছিলেন এবং পাওয়ার ট্রান্সফার করেছিলেন। সুতরাং নির্বাচন আয়োজনের জন্য আমার মনে হয় না যে আপনার মানে ফেব্রুয়ারি এপ্রিল এত কিছু প্রয়োজন পড়ে না। এখন এটা সত্য কথা যে আপনার পুলিশের যে সক্ষমতা, আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট পুলিশের যে সক্ষমতা, সেই সক্ষমতার একটা ঘাটতি আছে নিঃসন্দেহে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করুন আর না করুন, একটা ঘাটতি আছে। ঘাটতিটা হচ্ছে যে পুলিশের মানে নৈতিক অবস্থানটা, এই প্রতিষ্ঠানটা যে এত দুর্বল হয়ে গেছিল, এত ম্রিয়মান হয়ে গেছিল, ঘুষ খাওয়া থেকে শুরু করে নানান কেলেঙ্কারিদের কর্মকর্তারা সবকিছু মিলিয়ে এটার আর প্রতিষ্ঠান থাকেনি। এটা একটা মানে কি বলে, এটা একটা নিপীড়ক প্রতিষ্ঠানে, এবং এই প্রতিষ্ঠানের অধিকাংশ সদস্যরা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ফলে যে পরিবর্তনটা 5ই আগস্টে যে পরিবর্তনটা হলো 36 দিনের মুভমেন্টে, সেটা একটা বড় ধরনের অভিঘাত কিন্তু এই পুলিশ সম্পর্কে তো এখনো নিপীড়ক হিসেবে অভিযোগ করছে অনেক শিক্ষার্থী, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে, রাস্তায় নামছে, তাদের বেধড়ক পেটানো হচ্ছে। মানে পুলিশের চরিত্র, মানে কে পুলিশের চরিত্র ডিফাইন করবে? ইটস দ্য রুলার, মানে দ্য গভর্নমেন্ট, নাকি রাষ্ট্র পুলিশকে তার মতো করে চলতে দিবে? কোন জায়গার মধ্যে আপনার চিন্তা? পুলিশকে তো আসলে মানে পুলিশের চরিত্র সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে পুলিশের যে ভূমিকা থাকা উচিত সেটা তো রাষ্ট্রই ডিটারমাইন করবে, এবং সেটা গণতান্ত্রিক, সেই রাষ্ট্রটা তখন গণতান্ত্রিক হতে হয়। রাষ্ট্র যদি নিজে ইটসেলফ যদি মানে ডেমোক্রেটিক প্রিন্সিপালের উপর যদি না দাঁড়িয়ে থাকে, রাষ্ট্রটা যদি গণতান্ত্রিক মানে চরিত্রের অধিকারী না হয়, তাহলে তো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র যারা পরিচালনা করে তখন তার অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো আপনার নিপীড়ক প্রতিষ্ঠানে পরিণত করে। তাহলে এটি তো আমরা দেখেছি আগে, তাই না? তো সেই জায়গা থেকে তো আপনার মানে বেরিয়ে আসাটাই হচ্ছে আমাদের প্রমিস। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা হচ্ছে আমাদের মানে আমি জনগণের কথা বলছি, তাদের আকাঙ্ক্ষা। তো সেই জায়গাটা থেকে আমরা যেতে পারছি না। আমরা অনেকগুলো যেটা বলে, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে একটা শব্দ আছে, আমাদের তো এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যাওয়া উচিত। যেমন আপনি যদি বলেন যে আপনার মিয়ানমারের সাথে করিডোর দেওয়ার কথা যদি বলেন, বন্দরের কথা যদি বলেন, এই যে ইস্যুসগুলো আছে, আচ্ছা আপনার বন্দর কারা অপারেট করবে অথবা অপারেট করবে না, কোনটা দেশের জন্য মঙ্গলজনক হবে? মানে যেমন এর আগের সরকার, ওটা তো একটা নির্বাচিত সরকার ছিল না, তারা যেমন অগ্রাধিকার ভিত্তিতে ভারতকে ব্যবহার করার সুযোগ দিয়েছিল। আমার দেশের রপ্তানিকারকরা, আমদানিকারকরা তারা ঠিক মতো প্যাসেজ পায় না সেখানে। তো এইটা একটা মানে ছিল কি বলে আপনার মানে অদেশপ্রেমিক মানে অ্যাটিটিউড ছিল। আপনি দেখবেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আজকে তো আমি অনলাইনে পড়লাম বোধ হয়, তারা আপনার কি বলে যে আপনার অভ্যন্তরীণ যে মানে অর্থাৎ ঠিক মানে কি বলে এটাকে মানে এই বর্ডারগুলো দিয়ে যে আপনার মানে যে তাদের যে আমদানি বা রপ্তানি, এটা তারা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া। বাংলাদেশ সরকার করতে পারতো যে ঠিক আছে। আচ্ছা ডক্টর আসুজ্জামান রিপন, আপনি একটা কারণ বলছিলেন যে আমাদের পুলিশের সক্ষমতা বিষয়টি, যে কারণে নির্বাচন মানে না, সেটাও কিন্তু গভর্নমেন্ট বলছে না। আপনি এটাকে এক ধরনের ক্যাটেগরাইজ করেছেন, কিন্তু হোয়াট আর দ্য আদার ইস্যুজ অথবা দ্য আদার রিজনস যেটার কারণে নির্বাচন আগে পিছনে হয়তো সে ডিসেম্বর নির্বাচন আগে? এখন তো সেনাবাহিনী তো স্টিল মাঠে আছে। নির্বাচন আপনার কোনোভাবেই বিলম্বিত করার কোনো মানে ছিল না, সুযোগ ছিল না। পুলিশের সক্ষমতা নেই, এটা একটা দুর্বলতা বটে, এটা অত্যন্ত বড় ধরনের দুর্বলতা। কারণ আর কোনো বাধা দেখছেন কি? আমি আর কোনো বড় বাধা দেখি না যে নির্বাচন, আর বাধা দেখি না, তবে এক ধরনের অপকৌশল দেখি আমি। গতকালকে আমি আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2 আসনে নির্বাচনী এলাকায় কালকে আমি একটা নাগরিক সভায় বক্তব্য রেখেছিলাম। সেখানে বলেছিলাম যে দেয়ার আর সাম স্মল অর্গানাইজেশনস, কিছু ছোট ছোট সংগঠন আছে
যারা বাংলাদেশে কখনোই রাষ্ট্র ক্ষমতায় যায়নি অথবা একটা ফর্মিডেবল আসন কখনই তারা মানে নির্বাচিত হয়নি, অথবা নতুন রাজনৈতিক দলগুলো যারা এখন পর্যন্ত নিবন্ধনও পায়নি, এরা নিত্য নতুন যে সমস্ত এজেন্ডাগুলো তুলছে, যে কন্ডিশনসগুলো তুলছে, এগুলোর মধ্যে মানে এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, এই যে কথাগুলো বলছে, হ্যাঁ এই প্রশ্নে একটু আপনাকে মনে করি আজকে যেমন বক্তব্য রেখেছেন জামাতের সেক্রেটারি জেনারেল, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না দেশের মানুষ। তার মানে কি আপনার ঐক্যমত্য কমিশনে এই ব্যাপারে সব দলের মধ্যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য হওয়ার পরই নির্বাচনের প্রসঙ্গ আসবে? তার আগে আমার একটা কথা হচ্ছে যে দেশের মানুষ এটা মানবে না, এইটা বলার মতন জায়গার সংগঠন তারা কি না। এক নম্বর হচ্ছে যে তারা যদি দেশের মানুষকে প্রতিনিধিত্ব করতেন, রাষ্ট্র ক্ষমতায় থাকতেন, যেতেন, তাহলে মানে বলতে পারতেন, বিকজ তারা যদি কখনো গভর্নমেন্ট পরিচালনা করতেন বলতে পারতেন, তাহলে বলতে পারতেন যে কোনটা জনগণ চায় কোনটা জনগণ চায় না। তো তাদের মতন অর্গানাইজেশন মানে ওই মাপের অর্গানাইজেশন থেকে ঠিক পুরো দেশের জনগণের দায়িত্ব নেওয়া নিয়ে কথা বলাটা বোধহয় ঠিক না, এটা আমার কাছে মনে হয়েছে। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা আপনি সংখ্যানুপাতের কথা বললেন, এটা কি আমাদের দেশের মানুষ পরিচিত? আচ্ছা, এটা ধরেন এটা একটা ওয়ান অফ দি কন্টেনশাস ইস্যু, হয়তো আরও অন্যান্য দলেরও এরকম চাওয়া আছে। এরকম ধরেন যে জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেটার মধ্যে একটা বিষয় তো বিএনপি কনসেশনাল যে 10 বছর, এরকম ধরেন যে আরো এখানে আমি আপনাকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। দেখেন, এই যে জাতীয় ঐকমত্য কমিশন যে 10 বছরের কথা বলেছে, এটা কি খুব ডেমোক্রেটিক প্রপোজাল? আপনি যদি ইয়ের কথা কিন্তু আপনারা মানছেন তো? না, যেহেতু তাদের ফরম্যাটটা 10 বছর, সেজন্য আমরা বলেছি। কিন্তু আমি বলছি যে এটাকে আরো তো ডেমোক্রেটাইজ না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা আমি কামাল ভাইকে বললাম, যে প্রশ্নটা হচ্ছে যে এই পথে ব্যারিয়ার হতে পারে কিনা এগুলো। আপনি আশাবাদী নির্বাচন হবে, একটা উত্তরণ হবে, কিন্তু এখানে ঐকমত্যের জায়গাটা তো খুবই কি বলবো যে কন্ডিশনাল। কোনো দল বলবে যে হ্যাঁ আমি মানি, কোনো দল বলবে আমি মানি না, তারপরে একেবারে মিনিমাম কিছু পয়েন্টসে আপনারা একমত হয়ে তারপরে তো আগানোর কথা। কিন্তু এর সঙ্গে তো ধরেন কেউ যদি বলে যে না আমি এটা মানছি না, তখন এটা কিভাবে সলিউশন করবে? চিফ অ্যাডভাইজার সাহেবের কথাটা আমি যদি নিয়ে আসি, উনি একটা কথা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু মানে ঐক্যমত্য হবে ঠিক ততটুকুই গ্রহণ করি তারা এগুতে চান। ওকে, এটা তো সত্য কথা যে আপনি মানে যেমন আমি 10 বছরের কথাটা যেটা বললাম, আপনি দেখেন বিলেতের কথা যদি ধরেন, এর আগের যে গভর্নমেন্ট ছিল, উনি তো রেফারির ভূমিকা আছেন। আপনি খেলোয়াড়রা যদি বলে যে না আগে গণভোট দেন, না অথবা খেলোয়াড়রা যদি বলে যে না জুলাই সনদ যেভাবে চাইছি এইভাবে আমাদের হতে হবে, এরকম যদি না হয় জুলাই সনদের ব্যাপারে একটা ঐকমত্য রচনা করতে হবে, মানে কিছু তো ব্যারিয়ার আছে। না জুলাই সনদের ব্যাপারে তো আমরা তো দ্বিমত পোষণ করিনি। আমরা তো ভেরি মাচ জুলাই দেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে, দেশের মানুষের একটা আকাঙ্ক্ষার বিষয় আছে। এটা শুধুই মাত্র একটা ইলেকশন না, শুধুই মাত্র কিন্তু ক্ষমতা মানে পরিবর্তন না। এখানে কিন্তু এই রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে, একটা গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে রাষ্ট্রটি, এই রাষ্ট্রের কিছু জনগণের প্রতি কিছু দায় থাকবে, দায়িত্ব থাকবে, এই কথাগুলো খুব স্পষ্ট করে মানে উল্লেখ থাকা উচিত। এই ব্যাপারে তো আমাদের দল তো ভিন্ন মত পোষণ করেনি, বরং আমাদের দলও বলেছে যে ইয়েস আমরা এই ধরনের একটা সনদ। কিন্তু সেটা তো গত বছর মানে 31শে ডিসেম্বর হওয়ার কথা, তারপরে তারা কিছু ডেটস দিয়েছিল, তো হয়নি তো। না, এখন সেটা খসড়া নিয়ে পলিটিক্যাল পার্টিসগুলো মানে আপনার আলোচনা হবে, সেখানে সমস্ত শব্দাবলী যে আপনি একমত হবেন বা আমাদের সমস্ত শব্দাবলী, তার মানে একটা পটেনশিয়াল বিরোধিতা, মানে পটেনশিয়াল ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, আছে। জনাব মাহবুব কামাল, তা এখন নির্বাচন কেন্দ্রিক এই আলোচনা, এইটা সরকার পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে কিভাবে ইম্প্যাক্ট করছে দেশকে? ধরেন আজকে এই যে এনবিআর এর কথা বলেন, এনবিআর একটা টোটাল শাটডাউনে আছে। আপনারা যখন কথা বলছিলেন না, প্রতি মুহূর্তেই মানে মনে হচ্ছিল যে আমি ইন্টারাক্ট করি, কিন্তু এটা মানে এটা যেহেতু অভদ্রতা মনে হবে সেই জন্য আমি আর করিনি, কথা বলতে দিয়েছি। প্রতিটা কথায় পৃষ্ঠে আমার কথা ছিল। দেখেন, পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে সোজা, একটা হচ্ছে যে উপদেশ দেয়া, আর একটা হচ্ছে অজুহাত তৈরি করা। এখন গভর্নমেন্ট যদি মানে ডিজায়ার না করে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, গভর্নমেন্ট মানে হান্ড্রেডস অফ এক্সকিউজেস দেখাইতে পারবে, হান্ড্রেডস অফ এক্সকিউজেস। হ্যাঁ, এইটা কোনো সমস্যা হবে না। প্রথম কথা হচ্ছে মানে হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ, আদার ফ্যাক্টরস আর বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে গভর্নমেন্ট রিয়েলি চায় কিনা ফেব্রুয়ারিতে ইলেকশন, দ্যাট উইল ডিটারমিন এভরিথিং। দেখেন, কন্ডিশন যে 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 কথাগুলো লন্ডনে হয়েছে কন্ডিশনাল,
সেগুলি কিন্তু এই কন্ডিশনগুলি কিন্তু এখন প্রিভেইল করতেছে, আপনি খেয়াল করে দেখবেন। যেমন ধরেন যে 10 বছরেরটা ইট সিমস টু বি যে বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম হয়ে গেছে আর কি, যে সব কিছুই মেনে নিচ্ছেন আর কি। কিন্তু দেখেন তারপর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে এনসিসি যাতে ফাংশন করতে না পারে, যে ওই যে এনসিসি যে অ্যাপয়েন্টমেন্ট দিবে কনস্টিটিউশনাল বডিগুলো, এইটা রাখা যাবে না। তাহলে এখানে একটা কন্ডিশন, ঠিক আছে। তারপর ধরেন উচ্চ কক্ষে যে সদস্য সংখ্যা, এইটা কি সদস্যদের সংখ্যানুপাতে হবে না ভোটের সংখ্যানুপাতে, এইটা নিয়ে একটা বিতর্ক আছে এবং বিএনপির সাথে ইসির সাথে। তারপরে ধরেন যে জামাতের যে আপনি যে বললেন যে টোটালি একটা পিয়ার সিস্টেমে তারা যেতে হবে। তারপরে ধরেন যে সংবিধানের মৌলিক নীতিগুলো নিয়ে, 4টা মৌলিক নীতিগুলি নিয়ে ডিফারেন্স আছে। তারপরে তফসিলগুলো নিয়ে ডিফারেন্স আছে, 3টা তফসিল বাতিল করার নানা রকম ডিফারেন্স কিছু আছে, ধর্মনিরপেক্ষতা নিয়ে ডিফারেন্স আছে ইত্যাদি। সো এই সবগুলি জিনিসকে ডিফারেন্স নাই। তারপরে নির্বাচন হোল্ড করার জন্য যে একটা মানে কন্ডিসিভ পরিবেশ সীমানা নির্ধারণ থেকে শুরু করে অন্যান্য, যেমন ধরেন আমি একটা বলি, যদি আপনি নির্বাচন বিলম্বিত করতে চান তাহলে আপনি সীমানা নির্ধারণের উপর একটা মামলা করে দিবেন। না, এটা আমি আপনাকে আপনার জেনে রাখা ভালো, সব বিষয় তো আমরা জানতাম না, শমশের না আমরা। এটা লোকাল গভর্নমেন্ট, কারণ এটা আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যখন মেয়র ইলেকশনে দাঁড়ালাম ঢাকাতে, তখন সীমানা পুনর্নির্ধারণের জটিলতা আপনার খেয়াল থাকার কথা। সীমানা নির্ধারণে একটা রিট হলো, রিট হওয়ার পরে ইলেকশনটা ঝুলে গেলে আমি আর ইলেকশন করতে পারলাম না, আর মেয়র হইতে পারলাম না, কারণ তখন আমি একমাত্র প্রার্থী আমিই ছিলাম দলে। আচ্ছা, তো এখন কত হচ্ছে এখন রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে আপনি মেয়র হতে পারেন না। আচ্ছা, যাই হোক, আমার সময়টা কমে যাবে রিপন ভাই, আমার সময়টা কমে যাবে। আচ্ছা, এখন এটা আপনার কোনো ভাগাভাগি না, আপনি পুরো সময় ব্যবহার করেন, আপনি অ্যাগ্রিড, আপনারটা অ্যাগ্রিড। এখন কথাটা হচ্ছে যে দেখেন, আমরা মোটিভ দেখব। গত যে সমস্ত কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে আমরা কি দেখছি? আমরা দেখছি যে ইমিডিয়েট পাস্ট যে দলীয় সরকার, তারা শেষ সময় নানা রকম করাপশন করছে, এই করছে সেই করছে, যে ক্ষমতা চলে যাচ্ছে ইত্যাদি নানা রকম অনিয়ম করছে। কেয়ারটেকার গভর্নমেন্ট এসে রাইট ফ্রম শাহাবুদ্দিন টু আপনার এই যে কি বলে যে ফখরুল, তারা এসে কি করছে কেয়ারটেকার, তারা এই জিনিসগুলো মানে এইটা সলভ করার চেষ্টা করছে এবং একটা পরিবেশ তৈরি করছে, যে পরিবেশের মধ্য দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, এমন একটা পরিবেশ তারা তৈরি করছে। সবগুলি কেয়ারটেকার চিফ, সবগুলি না, কেন নয়? আপনি যে ফখরুল না, ফখরুদ্দিন, হ্যাঁ রাইট। তো ফখরুদ্দিন গভর্নমেন্টটা তো 3 মাসে করে না, তারা দে টুক 2 years, মোর দেন 2 years। না, হ্যাঁ, না, আমি বলতেছি যে এই যে এই কি বলে যে মঈনুদ্দিন এবং হ্যাঁ বলেন, ওরা বাদে ওরা করতে, আচ্ছা যাই হোক, অন্য যেমন লতিফুর রহমান সাহেবের সরকার, তারপরে শাহাবুদ্দিন সাহেবের সরকার, আচ্ছা যাই হোক, ওনাদের কথা। এখন আমাদের গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট কি করলো? মানে তাদের তো উচিত ছিল যে 3 মাস আছে, বড় যে 6 মাসের কি বলে যে 6 মাসের মধ্যে একটা ইলেকশন দেওয়া। দেখেন তারা তো মানে আপনি মূল জায়গাতে আঘাত করছেন না। আপনি যে মূল জায়গা হচ্ছে, মূল জায়গা হচ্ছে এটা যে ওনার উচিত ছিল 6 মাসের মধ্যে করা, কিন্তু মানে ওনার স্ট্রিং অ্যাটাচড, এবং এটাও বাস্তবতা। যখন আপনি অভ্যুত্থানের পরপর সবাই কিন্তু প্রগল্ভ হয়ে ছাত্রদের প্রশংসা করেছেন, তো ছাত্ররা যখন অভ্যুত্থানের নায়ক, ছাত্ররা যখন এত বড় একটা পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে, ওনার পিঠে ছাত্রদের এই আকাঙ্ক্ষার চাপটা তো আছে। হয়তোবা উনি এটা বেশি পার্সেন্টেজ ওয়াইজ বেশি কম হতে পারে, কিন্তু সেটা তো এখনো বিদ্যমান। ইটস নট অল অ্যাবাউট বিএনপি। তার উপরে এখন এনসিপির আকাঙ্ক্ষার চাপ আছে, বা আদার ইসলামিস্ট পার্টির আকাঙ্ক্ষার চাপ আছে, বাম দলগুলোর আকাঙ্ক্ষার চাপ আছে। হি হ্যাজ টু স্ট্রাইক ব্যালেন্স উইথ অল দোজ পলিটিক্যাল ফোর্স। এখন ওই জায়গার মধ্যে যদি আমরা ওনাকে শুধুমাত্র মানে এককভাবে দায়ী করে ফেলি যে ওনার ইন্টেনশন খারাপ, তাহলে কিন্তু আমাদের এটা না, আমি এখানে একটু বলি যে ছাত্ররা একটা মেইন স্টেক হোল্ডার ছিল। হ্যাঁ, এখন ওরা তো চায় এইভাবে, তখন উনি তো রাতারাতি ওদের ডিসকার্ড করতে পারছেন না, এবং ওনার আবার আশীর্বাদ দিয়ে হোক যেভাবে হোক একটা লং টার্ম রাজনৈতিক বাস্তবতা তাদেরকে কিন্তু দলও গঠন করা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন এনসিপি হয়েছে, এনসিপির আবার এখন রাজনৈতিক একটা ম্যানিফেস্টো হচ্ছে, একটা কর্মসূচি হচ্ছে, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা হচ্ছে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং তাদের কিছু বিচ্যুতিও আমরা দেখতে পাচ্ছি, যেটা দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। আমি বলছি এটা এখানে 2টা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আপনি ছাত্রদেরকে দিয়ে এই পলিটিক্যাল পার্টি বা ছাত্ররাই দেশ ঠিক করে ফেলবে, এই যে কনসেপ্টটা মানে আমাদের ইউনিসেফের বলে, এই কনসেপ্টটাই তো ডিফেক্টিভ। এটা অনেক বড় আলোচনা। আমার কথা হচ্ছে ছাত্ররা যে ভূমিকা রাখছে সেই ভূমিকার জন্য একটা হইতে পারত যে পার্লামেন্টে একটা নির্দিষ্ট সংখ্যক আসন তাদের জন্য সংরক্ষিত রাখা যেতে পারত, এবং সেইটা
এই তারা যেটা বলতেছে 21 বছর, বাট দে ওয়ান্ট দ্য হোল পাই। হ্যাঁ হ্যাঁ, the problem lies there. They themselves want to administer the whole country. এটা কখনো হয়? তাদের দেখেন, এন্টায়ার এডুকেশন সিস্টেম হ্যাজ বিন মানে কলাপসড, মানে হায়ার এডুকেশন আমি বলতেছি, সবাই এখন রাজনীতি, এটা তো এখন তাদের ভিতরে লোকরাও বলছে যে এটা একটা মানে এই কুক্ষিগত করার বিষয়টা তো সবসময়ই কিন্তু হয়েছে। যেমন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ধরনের বাণিজ্য হয়েছে, ওইটাকে দলীয়করণ করা হয়েছে এবং এটা লং টার্ম কনসিকুয়েন্সের মধ্যে চলে গেছে। এখন 5ই অগাস্টের অভ্যুত্থানকে যদি আপনি শুধুমাত্র একটা পার্সপেক্টিভ থেকে দেখেন এবং এটাকে যদি কালেকটিভ মানে এফোর্ট হিসেবে না দেখেন, যেমন বিএনপি এত বছর ধরে লম্বা জার্নি করেছে, হয়তো দেখা অনেক ক্ষেত্রে শোনা গেছে যে না, বিএনপির ওই জার্নিটা একেবারে ফিউটাইল, ওইটা কোনো ভূমিকাই রাখে না। আমি বলছি প্রথমটা আপনি প্রথমে এগ্রি করেন কিনা যে ছাত্ররা মানে ভোটের মাধ্যমে জিতে সরকার পরিচালনা করবে, রাষ্ট্র গঠন করবে, এইটা প্র্যাকটিক্যাল কিনা, এইটা প্রথম কথা হচ্ছে এইটা। লেট দেম ফেস ইট। হ্যাঁ, এটা আপনি নিজে দায়িত্ব নিচ্ছেন, লেট দেম ফেস ইট। তারা ভোট করে, তারা দল গঠন করছে, নির্বাচন করবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমি বলি কি বলতে, একটা দল বললেই তো মানে সেইটা জনগণের কথা হলো না, ওই দলটা পাবলিকের কত শতাংশকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ম্যাটার। যেমন ধরেন বিএনপি যেটা বলবে, হ্যাঁ বিএনপি রিপ্রেজেন্টস এ লার্জ সেকশন অফ পপুলেশন, সুতরাং বিএনপির কথার একটা মূল্য আছে। এখন যদি একটা ভুইফোর অর্গানাইজেশন, ফর এক্সাম্পল, আমি বলছি না ছাত্রদের একটা ভুইফোর, একটা এই যে যতগুলো আপনার নিচ্ছে, কি বলে যে নিবন্ধনের জন্য আবেদন করছে, এই করছে, নিবন্ধন পেয়ে যাবে হয়তো অনেকে। এখন নিবন্ধনপ্রাপ্ত একটা দল বলল যে না এইটা এই করতে হবে, এইটাই করতে, ওইটাকে আমলে নিবেন? এনসিপি তো এক কথা নয় না। এনসিপি এই মুহূর্তে কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে, এইটার একটা মানে জনমত যাচাই হওয়া দরকার। তারা তো বলছে আপনি রাজি হচ্ছেন না, কারণ তারা গণভোট চাইছে, তারা মিনিমাম ইয়াতে তো গণভোট দিতে বলছে যে ঠিক আছে আপনারা কিছু কিছু বিষয় গণভোটে চলে যান। না, কতগুলি আপনি এনভায়রনমেন্টাল কতগুলি পারসেপশন আছে, এই পারসেপশন কি বলে যে এনসিপি কি আসলেই মানুষকে, অত সংখ্যক মানুষকে রিপ্রেজেন্ট করে যেটা ম্যাটার করে? আপনার কি মনে হয়, পারসেপশনটা কি? না, পারসেপশনে তো এটা ইয়ে করবে না, কারণ আমাদের তো কোনো ক্রেডিবল কোনো স্টাডি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি থিওরিটিক্যালি আগাইতে চাচ্ছেন, তাই তো? এখন থিওরিটিক্যালি যদি আগাইতে চান, তাহলে মেইন স্টেক হোল্ডার কে? মানে আমরা কি বলে যে গত ইলেকশনগুলিতে ভোটের যদি আমরা যদি অ্যানালিসিস করি এবং কি বলে যে এই মুহূর্তে বিএনপি ডাক দিলে যত মানুষ আসে, এনসিপি ডাক দিলে যত মানুষ আসে, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে বিএনপি ম্যাক্সিমাম লোককে রিপ্রেজেন্ট করতেছে, ম্যাক্সিমাম। হ্যাঁ, তো ফলে বিএনপি যেটা বলবে সেটাকে তো আপনাকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, ওদের কথা আপনাকে আমলে নিতে হবে, কিন্তু এটা যদি সমান হয়ে যায়, 50-50 হয়ে যায়, যে বিএনপি যেটা বললো এর বিপরীতে এনসিপি এইটা বললো, সুতরাং এইটাকে। এখন তো রাজনৈতিক ময়দানে তো এক ধরনের ভারসাম্যের অভাব, ঘাটতি তো ঘটেছে যে কোনো কারণে। ধরেন যে আপনার 5ই অগাস্টের পূর্ববর্তী যে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিবাদী সরকার, স্বৈরশাসক সরকার, তাদের যখন বিদায়ের পরে বা তাদের পতনের পরে তো একদম রাজনীতিতে তো একটা বড় ধরনের ভ্যাকুয়াম হয়েছে। এবং এটা তো আবার এই আলোচনার মধ্যে আছে যে তারা যারা those who are held responsible for all the corruptions এবং মানে fascist behavior, তার বাইরে যাদের সমর্থক আছে, ইনোসেন্ট যারা সমর্থক আছে, তারা তো দেশ থেকে পালিয়ে যায়নি। আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, বিএনপি চাইলো যে ন্যাশনাল ইলেকশন আগে হোক, এনসিপি বললো যে না, আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে। হ্যাঁ, এইটা আপনি কি ডিসিশন দিবেন? আচ্ছা, আমরা এই আলোচনা এগিয়ে নেব। ডক্টর আসুজ্জামান রিপনের কাছে কি ডিসিশন দিবেন বলেন? হ্যাঁ, আমাদের একটা দুই স্টেক হোল্ডার যদি সমান হয়, তা আপনি কি সিদ্ধান্ত দিবেন বলেন? আপনাকে তো একটা সিদ্ধান্ত দিতে হবে। ডক্টর আসুজ্জামান রিপন, রাজনৈতিক ক্ষেত্রে আসলে মানে এটা 180 মিলিয়ন পিপল এই দেশে, অনেকগুলো রাজনৈতিক দল, আরও শত শত রাজনৈতিক দলের নিবন্ধনের অপেক্ষায় আছে, মানে সবারই একটা স্টেক আছে, সবাই পাওয়ার মঙ্গারিং করছে। হ্যাঁ, ডেফিনেটলি বড় দল, আপনারা সরকারে যেতে চান, রাষ্ট্র পরিচালনা করতে চান, আপনারা নির্যাতিত নিগৃহীত হয়েছেন, নতুন দলের কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আবার মধ্যম সারির কিছু দল আছে, তারাও নিজেদেরকে অনেক কিছু মনে করে। এরকম একটা কি বলবো যে জটিল কমপ্লেক্স পলিটিক্যাল স্পেকট্রামের মধ্যে বা আর্কিটেকচারের মধ্যে তো কিছু এক্সটার্নাল ইস্যুজও জুড়ে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে। বলে যে এই যে উনি উল্লেখ করেছেন যে এখানে মায়ানমারের ইস্যু আছে বা রোহিঙ্গা ইস্যু আছে, বন্দর ইস্যু আছে, বা এক্সটার্নাল ফোর্সদের অনেক স্বার্থ জড়িত আছে, ভূ রাজনৈতিক। আসলে ওয়্যার উই আর হেডিং টুয়ার্ডস? ইনফ্যাক্ট আপনি যেটা বললেন যে আপনারা অনেক নির্যাতন শিকার হয়েছেন, অনেক নিগ্রহের শিকার হয়েছেন, আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন,
বিএনপির জন্য আমি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে, বিএনপি সদস্য হিসেবে আমি মনে করি যে আমাদের জন্য সামনের সময়টা অত্যন্ত টাফেস্ট টাইম, অনেক কঠিন সময় বিএনপির জন্য। কেন? সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমরা মানে কি ইনহেরিট করলাম? একটা লুটের অর্থনীতি, প্রথম যদি অর্থনৈতিকভাবে যদি বলি, সমাজের মধ্যে একটা মবক্রেসির একটা মানে ইম্প্যাক্ট অথবা ইনফ্লুয়েন্স আমরা মানে ইনহেরিট করছি, মানে দেখতে পাচ্ছি। তো ব্যুরোক্রেসিতে আমরা যেটা দেখতে সেটা ওই মানে আওয়ামী লীগের মানে আপনার মানে একটা লেফট ওভার ব্যুরোক্রেসি, যে আপনার ইভেন পুলিশ যদি বলে সব এটা লেফট ওভার টাইপের জিনিস, যে খুব ভালো জিনিস আমরা পাচ্ছি ভাঙাচোরা একটা সোজা কথা, একেবারে একটা মানে এবড়ো থেবড়ো একটা অবস্থার মধ্যে পেলাম। এর মধ্যে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস, আপনি রোহিঙ্গা ইস্যুর কথা বললেন, আপনি বন্দর ইস্যুর কথা বললেন, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স যারা বাংলাদেশের কাছ থেকে কিছু চায় বা যাদের প্রত্যাশা আছে ইত্যাদি ইত্যাদি নানা বিষয়গুলোকে মোকাবেলা করা। আমি ইংরেজি শব্দটা যদি হ্যান্ডেল যদি বলি, প্রপারলি যদি আপনার হ্যান্ডেল করার মতো হয়, আসলে তো তাহলে তো আগামীর যে সরকারটি, মানে এই সরকার তো সব মানে এই সরকার তো সব পারছে না, কারণ বিকজ তাদের পলিটিক্যাল প্রুডেন্স নাই, পলিটিক্যাল এক্সপেরিয়েন্স নাই। যদি পলিটিক্যাল এক্সপেরিয়েন্স থাকতো তাহলে স্ট্রেট কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলে দিতে পারতো যে পোর্ট বিদেশি অপারেটর হ্যান্ডেল করবে কি করবে না। ইয়েস, তাদের একটা রেকমেন্ডেশন রেখে যেতে পারেন। তারা যে সময় অ্যাডভাইজার এনেছেন, আমি সবার নামও জানি না, তো বলতে পারতেন যে এই ধরনের প্রপোজাল আমরা আসছে, পরবর্তী গভর্নমেন্টের কাছে তার একটা প্রপোজাল রেখে যেতে পারতেন। তাদের এইটা ইমপ্লিমেন্ট করার জন্য এত উঠে পড়ে লাগার কোনো দরকার ছিল না। করিডোর দেওয়ার ব্যাপারটি, ইয়েস, দিস ইজ নট মাই টাস্ক, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট তারা দেখবে। অনেক কিছু বিষয় আছে যেগুলো তারা ইলেক্টেড গভর্নমেন্টকে ছেড়ে দিতে পারতো। যমুনার সামনে আগে যেরকম বিক্ষোভ টিক্ষোভ হতো, সেটা তারা বলতে পারতো যে এটা তোমাদের কথাগুলো আমরা শুনলাম বা স্মারকলিপিটা রাখলাম, ইট ইজ নট আওয়ার টাস্ক, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিছু করতে পারবো না, পলিটিক্যাল গভর্নমেন্ট এক কথা। এনবিআর পলিটিক্যাল গভর্নমেন্ট দেখবে, এত কিছু তো আপনার দেখার বিষয় না। তারপরে আপনার সচিবালয়ের কর্মচারীরা যে নামছে, এটা ইটস নট আওয়ার রোল, এটা আমরা পারবো না। তাহলে কিন্তু সবাই কাছে একটা মেসেজ আপনি দিতে পারতেন, ডে ওয়ান থেকে আপনি একটা মেসেজ দিতে পারতেন, যেটা আপনি দিতে পারতেন। সেটা হচ্ছে যে আমার গভর্নমেন্টের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, বরঞ্চ তারা সবকিছু করতে পারবে এবং সবকিছু সমাধান দিতে পারবে বলে ম্যান্ডেটেড হয়েছে মনে করে তারা। ইন্টারিম বলা উচিত ছিল, এবং যদিও সেটাই সত্যি যে আমার গভর্নমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট আগে একটা সরকার ছিল, পরে একটা সরকার আসবে, এর মধ্যবর্তী একটা সরকার, আমি টেম্পোরারি সরকার। যে ক্রাইসিসের কারণে মানে যেই একটা যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, যে একটা মানে সরকারের পতন ঘটেছে তার মানে স্বৈরাচারী আচরণের জন্য অথবা গণতন্ত্র বিরোধী আচরণের জন্য, এটাকে সোজা কথা যদি বলি যে রেল লাইন থেকে এটা খাদে পড়েছে, তো খাদ থেকে আপনি তো রেল লাইন আনবেন, এরপর তো আপনার চালানো দরকার না, এক্সপেরিমেন্ট করা দরকার না। কিন্তু ডক্টর রিপন, এটা তো আপনি একটা বড় দল হিসেবে তার পার্সপেক্টিভ থেকে কথাটা বলছেন, কিন্তু 5ই আগস্টের অভ্যুত্থানের পরে অন্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের যে কিছু আকাঙ্ক্ষার চাপ এই সরকারের কাছে আছে, সেটা কি অস্বীকার করা যায়? আমি সেটাও বলছি। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলতেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক না। ওই যে আকাঙ্ক্ষার কথা যেটা আপনি বললেন, অফকোর্স মানুষের আকাঙ্ক্ষা আছে। মানুষ তো আরেকটা শেখ হাসিনা টাইপের গভর্নমেন্ট চায় না। মানুষ তো ওই যে প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু দৃষ্টান্ত দেখা গেছে যে ওই মানে থোর বড়ি খাড়া বড়ি থোর, এরকম যে চাঁদাবাজি, দখলদারিত্ব, সেগুলো কিন্তু দেখা গেছে। ফাইন, আপনি এখন এটা এই যে চাঁদাবাজি, দখলদারিত্ব, এটা আমি তো গভর্নমেন্টে না, আমি তো পুলিশ না। আমি কি পুলিশ? আমি পুলিশ না। আমি কি ইচ্ছা করলে ডান্ডা নিয়ে মানে সব ইয়ে করতে পারবো? আমি কি ইচ্ছা করলে বাস স্ট্যান্ড সোজা করতে পারবো? মানে যদি এবড়ো থেবড়ো অবস্থা চলে যায়, এটার জন্য তো একটা গভর্নমেন্ট লাগবে। একটা সোজা কথা, একটা পিপল ম্যান্ডেটেড গভর্নমেন্ট লাগবে, যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারতো, সেই গভর্নমেন্ট যদি দখলদারিত্ব বন্ধ করতে না পারতো, তখন আপনি অ্যাকিউজ করতে পারতেন। আমার বক্তব্য তো অন্য জায়গায়। আমার দলের তরফ থেকে যখন আমার পার্টির প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমান যখন বলছেন যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ওয়াই ইউ আর নট টেকিং এগেইনস্ট অ্যাকশন এগেইনস্ট দেম, কেন নিচ্ছেন না? আপনি কেন নিচ্ছেন না? তাহলে কি আমাকে বদনামি করার জন্য? আমরা তো এ পর্যন্ত মোর দেন 4000 আপনার মানে প্রান্তিক পর্যায়ে 4000-এর মতো আপনার মানে
সদস্যকে আমরা ইয়ে করেছি, কিন্তু তাদেরকে এক্সপেল্ড করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এদের বিরুদ্ধে আপনি মানে পুলিশি ব্যবস্থা বা আইনি ব্যবস্থা নিলে তো আমাদের কোনো আপত্তি ছিল না। যদি আমরা আপত্তি করতাম তাহলে বলতেন যে আপনি ওন করছেন এদেরকে। আমি তো ওন করছি, আমি ডিজোন করছি, স্ট্রেট ডিজোন করছি। সুতরাং এই দায়িত্ব আমাদের না। এবং এইটার জন্য যদি সবচেয়ে ভালো হতো, যেটা উনিও বলেছেন, যদি দ্রুত একটা নির্বাচন করা যায়। নির্বাচনে আপনাকে গণতন্ত্রের রিপ্লেসমেন্ট কি হবে? আপনি সারা কিন্তু একই সঙ্গে আপনি তো বলছেন যে আপনি যে ইনহেরিট করছেন রেঞ্জিং ফ্রম ইকোনমি টু সোশ্যাল ডিসঅর্ডার, এগুলো এই সেই জন্য অন্তর্বর্তী সরকারকে আর একটু বেশি সময় দিলে ভালো হয় না, যে তারা এগুলোকে একটু অর্ডার এনে ফিক্স করে দেন। আপনি আমি আবারও বলি, গণঅভ্যুত্থান কেন হয়? আমেরিকায় গণঅভ্যুত্থান হয়, ব্রিটেনে কি গণঅভ্যুত্থান হয় না? গণঅভ্যুত্থান তো সেই সমস্ত দেশগুলোতে, যেই দেশগুলো প্রপার অর্ডারে চলে না, সোজা কথা, একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে না, একটা রুলস অফ বিজনেসের অনুযায়ী চলে না, নিয়মের বাইরে চলে, তখন মানুষ ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধতার চরম বহিঃপ্রকাশ হচ্ছে গণঅভ্যুত্থান। এবং এই গণঅভ্যুত্থানটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে একেবারে গণতন্ত্রহীনতার কারণে কিন্তু গণঅভ্যুত্থান হয়। এবং গণঅভ্যুত্থান যে সমস্ত দেশগুলোতে হয়েছে, আপনি অত দূর যাওয়ার দরকার নেই। আমরা যে এখানে মুক্তিযুদ্ধের মধ্যে আমরা আমাদের যে বাংলাদেশ পেলাম, এই রাষ্ট্রটি আগে তো পাকিস্তান ছিল। পাকিস্তান 69 সালে যে গণঅভ্যুত্থানটা হলো, এরপরে ইমিডিয়েট কি দিল, একটা 70 নির্বাচনের ফলাফলটা ওই পাকিস্তান অথরিটি মানেনি বলেই তো আমাদের মুক্তিযুদ্ধ হলো, সব কিছু হলো, আমরা একটা স্বাধীন দেশ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আপনি যদি আবারও যদি খুব নিকটতম ইতিহাসের কাছে আসি, ইতিহাস তো একেবারেই মানে সাম্প্রতিককালের ঘটনা, শ্রীলঙ্কাও যদি যাই, শ্রীলঙ্কাও তো আপনার এই মানে ওই এখানে গণভবনে যেমন প্রধানমন্ত্রীর বেডে পা দুলিয়ে মানুষ শুয়ে 1 মিনিটের জন্য কয়েক সেকেন্ডের প্রধানমন্ত্রী ভাব এনেছে, শ্রীলঙ্কা তো প্রেসিডেন্টের প্যালেসে ঠিক একই ঘটনা ঘটেছে। ওখানকার প্রেসিডেন্ট কিন্তু কিছু চুরিদারি করে নাই, তা করে না, বাট মিসম্যানেজমেন্টের জন্য মানে তারা দেশে একটা মানে বড় সংকট তারা তৈরি করেছিল, এবং সেখানকার প্রেসিডেন্টও পালিয়েছিল। সেই দেশটাও তো গণঅভ্যুত্থান হলো, সেইখানেও কিন্তু আপনার একটা নির্বাচন এলো, এবং বাংলাদেশের মতো রাষ্ট্র কিন্তু আমরা প্রায় $1 মিলিয়ন তাদের ধার দিয়েছিলাম, আমাদের ধার তারা শোধ করেছে, এবং সেখানে জনগণ চেয়েছে, জনগণের চাওয়ার কারণে সেখানে কিন্তু একটা লেফট গভর্নমেন্ট কিন্তু ওই এখন দেশ শাসন করছে, তাই না? আমার বক্তব্য হচ্ছে আপনি জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণ কখনো ভুল করে না। যদি আপনি জনগণকে প্রপারলি যদি আপনি ভোট দেওয়ার অধিকার দেন, আমি বিশ্বাস করি ওই চোর, বাটপার, লুটেরাদেরকে যদি পলিটিক্যাল পার্টি যদি নমিনেশন দেয়, জনগণ তাদের গ্রহণ করবে না। জি, জনাব মাহবুব কামাল। আচ্ছা, আমি প্রশ্ন করার দরকার নেই, রিপন ভাইয়ের 2-3টা জিনিস আমি একটু বলি। রিপন ভাই একটা বলছেন মবক্রেসি। দেখেন, মানে এই আমাদের যে প্রেস সেক্রেটারি, হ্যাঁ, হি ইজ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল স্পোক্সম্যান অফ দি গভর্নমেন্ট, তাই না? হি ইজ দ্য স্পোক্সম্যান, ওনলি স্পোক্সম্যান রাদার। তো উনি বলতেছেন যে কি বলে যে এই যে মব যেটা হয়েছে এটা আসলে প্রেশার গ্রুপ, তাই তো? তার মানে কি আপনি মবক্রেসিটাকে আপনি এনকারেজ করতেছেন, হ্যাঁ, ইন দ্য নেম অফ প্রেশার গ্রুপ। তো সেখানে আপনি নির্বাচন, গণতন্ত্র এগুলি তো আর থাকলো না। দেখেন, হোয়াট ইজ প্রেশার গ্রুপ? প্রেশার গ্রুপ ইজ এ পলিটিক্যাল স্ট্রাকচার অর ইজ এ পলিটিক্যাল সেট আপ দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট ইন পলিসি মেকিং, ঠিক আছে, অথবা পাবলিক ওপিনিয়ন মোল্ড করার জন্য তারা ইনফ্লুয়েন্স করে। কিন্তু প্রেশার গ্রুপের তো 2টা জিনিস একেবারেই হারাম। একটা হচ্ছে দে ক্যানট পার্টিসিপেট ইন ইলেকটোরাল প্রসেস, 1। নাম্বার 2, দে ক্যানট মানে ইউজ এনি ফিজিক্যাল অর আইন হাতে তুলে নিতে পারবে না, ইনস্ট্রুমেন্টাল ফোর্স, আইদার ফিজিক্যাল অর ইনস্ট্রুমেন্টাল ফোর্স তারা ইউজ করতে পারবে না। হ্যাঁ, তারা শুধু মানে কি বলে ফিলসফিক্যালি তারা ডোমিনেট করবে গভর্নমেন্টকে অথবা পাবলিককে ইন পলিসি মেকিং। তো এইখানে তো আপনার ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, কোথাও কোথাও তো ইনস্ট্রুমেন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তো দে আর নো লঙ্গার প্রেশার গ্রুপ। এবং আপনি বলতেছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ, এটা মব না। অর্থাৎ মবক্রেসিকে আপনি ইনস্টিটিউশনালাইজ করতে চাচ্ছেন, একটা প্রতিষ্ঠিত অরাজকতার করতে চাচ্ছেন। তাইলে মবকে যদি আপনি প্রতিষ্ঠিত অরাজকতা বানাইতে চান, তাইলে তো আপনার কাছ থেকে তো মানে গণতন্ত্র, আপনি যে জার্নালিস্ট হিসেবে আপনি বিএনপি একজন নেতা আছে আপনার সামনে, আপনি বলেন বিএনপি মবক্রেসির বিরুদ্ধে বিএনপির যেমন তারেক রহমান সাহেব বলেছেন, মানে বিএনপির খুব রিমার্কেবল স্ট্যান্ডটা কি আছে? না, বিএনপির ব্যাপারে আমার অনেক কথা আছে। কথা হচ্ছে বিএনপি এখন অনেক কথা বলতেছে, বিএনপির সামনে অনেক ধরনের মব হয়েছে, অনেক মব অ্যাক্টিভিটিস হয়েছে, কিন্তু বিএনপি সেগুলি
প্রতিরোধ করতে যায় নাই, কোনোটাতেই প্রতিরোধ করতে যায় নাই, বরং কতগুলি ক্ষেত্রে তো তারা এনজয় করছে। এটা আমি রিপন ভাইয়ের সামনেই বলবো। এখন বলতেছেন যে মব হচ্ছে হ্যাঁ। আচ্ছা দেখেন শ্রীলঙ্কার কথা আমি বলেছি যে একটা ইম্প্যাক্ট। আচ্ছা আমি বলি, আচ্ছা আরেকটা শ্রীলঙ্কার কথা বললেন না, আমরা যখন বলতেছিলাম হাসিনা পতনের বছর 2-2.5 আগে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, বাংলাদেশ শ্রীলঙ্কা বলছি না আমরা। আচ্ছা তার মানেটা কি? মানেটা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা এত খারাপ যে বাংলাদেশ ওখানে চলে যাচ্ছে, এইটি তো আমরা বলতে চাইছি, তাই না? তাইলে সেই শ্রীলঙ্কা যে আজকে ঘুরে দাঁড়াইলো, এবং দেখেন তাদের লিডারশিপ, আমি অ্যাটিটিউডটা দেখেন। আমরা কিন্তু অ্যাটিটিউড দেখব, অ্যাটিটিউড যদি ভালো হয়, ফেল করলে কোনো অসুবিধা নাই। এই যে কমিউনিস্ট যে আর কি হেড অফ দি স্টেট গভর্নমেন্ট, সে প্রথমে সেই তাদের যে সমস্ত গাড়িগুলি আছে বিলাসবহুল গাড়ি, সেগুলো নিলামে চড়াই দিল, বলে যে এগুলো দরকার নাই। হ্যাঁ, তো ফার্স্ট স্টেপই তো প্রমাণ করে যে মানে তাদের ইন্টেনশন ভালো তাদেরকে, এবং তারা ঠিকই রিগেইন করলো তাদের যে ইকোনমি। সেদিক থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের রিমার্কেবল এরকম কোনো পদক্ষেপ নেই। বরং দেখা গেছে আমাদের চিফ অ্যাডভাইজার এমন কিছু জিনিস করছেন যেগুলি তার ব্যক্তি এবং তার প্রতিষ্ঠানের স্বার্থে। এটা আপনি শুরুতেই যেটা বলছেন যে ইন্টিগ্রিটি বা পার্সোনাল সম্পত্তি, যেমন ধরেন যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মালিক না, শুনেন আমরা সমালোচনা করব কিন্তু মালিক আমি বলছি না, মালিক বলছি না, পার্সোনাল গেইন না, বাট সামথিং রিলেটেড টু ডক্টর রিপন, সামথিং রিলেটেড টু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তো। হ্যাঁ, আপনি না কেন আপনি গ্রামীণ ব্যাংকে আপনি কর রেয়াত দিতে যাবেন? কি কারণে? আপনার ডিসক্রিশনারি পাওয়ার আছে কারণে, তাই না? প্রত্যেকটা জিনিস তো শুনেন, জুডিশিয়ারি মানে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে সমস্ত ব্যাপার ছিল সেগুলি তো প্রপার ওয়েতে সেগুলি মীমাংসা হওয়া উচিত ছিল। এগুলো তো ব্যক্তি সমালোচনা, কিন্তু আমরা তো আমরা সিস্টেমিক পরিবর্তনের নিয়ে যেতে চাচ্ছি না। শেখ হাসিনা ওনার বিরুদ্ধে একগাদ অভিযোগ, সেটা ওনাকে ব্যক্তিগতভাবে উদ্ধার করতে হবে। আমার বিরুদ্ধে শেখ হাসিনার সরকার, আপনি তো অনেক কথা বলতেছেন, শেখ হাসিনার সরকার আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, আমি পুলিশের কাস্টডিতে আসামি চিন্তাই করে নিয়ে গেছি, অথবা পুলিশের অস্ত্র ভেঙে ফেলে আমি আনরুলি কাজ করছি, তো সেগুলো আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন মানে সন্ত্রাসী নই। যেভাবে হয়েছে তো তাড়াহুড়া একটু কথাটা হচ্ছে কি, রাজনীতিটা কি হবে আগামী দিনে? আচ্ছা, আগামী দিনে রাজনীতিটা কি হবে? পাঁচ লাইন। আমরা একটা বিরতি নিয়ে বাকি শেষ আলোচনা করব। দেখছেন সংলাপ প্রতিদিন, ফিরে আসছি আবারও বিরতির পরে। বিজয়ী হবার সুযোগ আছে এখনো। ভরপুর সলিউশন পেতে আপনিও চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। সলিউশন কার্ড ঘষে জিতে নিন হাউসফুল অ্যাপ্লায়েন্স সহ আকর্ষণীয় অফার। সিঙ্গার বেকো, আপনার পাশে, আপনার সাথে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল, এতে নারিকেল তেল ও পেঁয়াজের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল। সবার ঘরে প্রাণ ভরে প্রাণের এই উৎসবে মত প্রাণ মাতে সাদে। আঙ্কেল বক্কর বকবকে মাথা দিবে চক্কর। আর কতকাল থাকবো বাসায়? অমুকের বলা তমুক চইলা গেছে নাসায়। এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার, হোক মুঠোয় মুঠোয় সময় পার। প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার। ইলিশে নশো ডাকাত বর্তমানে ডাকাতি ছেড়ে নেমেছেন ঘোড়ার ঘাস কাটার ব্যবসায়। কিন্তু কেন 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 উস্তাদ গ্রেনেড ফেল সবাই এমনি আরিফেল উড়িডোর লাগাইলে আমরা কি করুম? ঘোড়ার ঘাস কাটুম। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আইএফএল উডিটোর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আইএফএল উডিটোর, কাঠের চেয়ে কঠোর। স্বাগত আবারও সংলাপ প্রতিদিনে। আলোচনা প্রায় শেষ পর্যায়ে।
আগামী দিনের পথরেখার কথা বলছিলাম, কিন্তু একই সঙ্গে দেখেন বিভাজনটা কোন জায়গার মধ্যে চলে গেছে, বা যারা আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের কিছুটা আশীর্বাদ পাচ্ছিল, এনসিপির কথা বা ছাত্রদের কথা বলেন, তারাও কিন্তু এখন কনফ্রন্ট করছে তাদের এই সরকারের সঙ্গে। যেমন 5ই অগাস্ট না করে তারা 8ই অগাস্টকে তারা বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের একটা কি বলবো যে আমি বলবো না যে সম্পূর্ণ, আপনি যেটা শুরুতে বললেন যে পুরোপুরি আপনি সন্দিহান, আমি বলবো যে কিছু কিছু জায়গায় গ্রে এরিয়া তৈরি হয়েছে হুইচ নিডস টু বি অ্যাড্রেসড। তো এখানেও এই বিষয়গুলো নিয়ে তৈরি হচ্ছে। আপনি সামনের দিনে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগামী দিনের রাজনীতিটা কি হবে, এটা স্প্রিং বোর্ড হচ্ছে জুলাই চার্টার। আফটার জুলাই চার্টার এভরিথিং উইল টেক ইটস নিউ শেপ। আমি বলতেছি জুলাই চার্টারের পরে অনেক মেরুকরণ চেঞ্জ হবে, পলিটিক্সটা অন্যরকম হয়ে যাবে। আই এম ওয়েটিং ফর জুলাই চার্টার, ইটস এ স্প্রিং বোর্ড, ফিজিক্সের ভাষা যদি বলি। দেখেন, আপনি একটা প্রশ্ন করছেন যে মবের ব্যাপারে বিএনপি কি। আমি রিপন ভাইকে আজকে একটা প্রশ্ন করব ছোট করে, সেটা হলো ফর হাইপোথেটিক্যালি ধরি যে জিয়াউর রহমান সাহেব 71-এ শহীদ হয়েছেন, হাইপোথেটিক্যালি, তাইলে উনি নিশ্চয়ই বীরশ্রেষ্ঠ হইতেন, 1 নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন। মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন শুধু জিয়াউর রহমান না, একজন সৈনিকও যারা শহীদ হয়েছেন, 7জন বীরশ্রেষ্ঠ তো মানে সেনাবাহিনীতে, উনি 1 নম্বর হইতেন। আচ্ছা, তখন তারেক রহমান ছিলেন শিশু। এখন যখন 5ই আগস্ট যদি হইতো, তখন তো বিএনপি টিএনপি আর হইতো না, তারেক রহমান এত ন্যাশনাল ফিগার হইতেন না। তো এখন 5ই আগস্টে যখন বীরশ্রেষ্ঠদের মূর্তিগুলো ভাঙা হচ্ছিল বা হচ্ছিল, তখন তারেক রহমানের অনুভূতিটা কি হইতো যে তার বাবার মূর্তি ভাঙতেছে। অথচ দেখেন ওই মূর্তিগুলি ভাঙার সময়, আরগুলি বাদ দেন, বিএনপি এটা প্রতিরোধও করে নাই, কিচ্ছু করে নাই। এবং কতগুলি বিষয়, যেমন ধরেন জয়নুল আবেদিনের আঘাত করা, বেগম রোকেয়াকে আঘাত করা, যেগুলির সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই, এগুলো দিস আর পার্ট অফ হিস্ট্রি। এটা 100 এখন আপনার বুঝে গেছে, আপনি কি বলতেছেন, আপনার আবেগ বুঝে। এখন আমি বলি, মানুষ যখন ক্ষুব্ধ হয়, জয়নুল আবেদিনের যে বিখ্যাত শিল্পকর্ম, যারা এই যে আপনার এটা ভাঙতে গেছে ওই শিল্পকর্ম বোঝে, তারা মনে করে যে এটা আপনারা প্রতিরোধ করবেন না। আমি প্রতিরোধ করতে যাবো? কি বলেন উনি? আমি কেন প্রতিরোধ? আপনি বিগেস্ট ফোর্স ইন বাংলাদেশ, আমি তো প্রতিরোধ করতে যাব না। তাহলে আমি কি মাঠে কি আরেকটা পক্ষ বোতলে ওই যে ইয়েমেনের হুতি আর ওই ইয়েদের মতো একটা স্টেটমেন্ট তো করবে? নো, আপনি কি এক্সপেক্ট করতেছিলেন যে বিএনপি ওই ইয়েমেনের হুতি আর আরেকটা কি সম্প্রদায় তুতসি, হ্যাঁ তুতসি, হুতি তুতসির লড়াইয়ের মধ্যে আমি অংশগ্রহণ করব? হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? স্টেটমেন্ট করবেন না? আরে মহা মুশকিল, আমাদের স্টেটমেন্ট করা আছে না, আমরা শৃঙ্খলা আনার জন্য অবশ্যই বলা আছে, নিশ্চয়ই বলা আছে। প্রথম দিকে কিছুই করে না, অবশ্যই বলা আছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তরফ থেকে আমাদের ক্লিয়ার অবস্থান ছিল, একদম ক্লিয়ার স্টেটমেন্ট। আপনি একটু গুগলে যান, ওনার স্টেটমেন্ট আপনি 5 তারিখ থেকে দেখেন, সেটা দ্যাট ইজ ইয়োর প্রবলেম। দেখেন নাই আপনি, সবটাই আপনি দেখবেন এমন তো কোনো কথা না। আমিও তো দেখি নেই, বাস্তব কথা। আমিও যেমন যে আপনি ওই যে কি বলে মিয়ানমারের যে আপনার 2 পার্সন নন গ্যাটার যে ঘটনাটা, আমি অন স্ক্রিন আমার বলতে কোনো অসুবিধা নেই, এটা আমি সামহাও আমি এটা মিস করেছি, মানে ইস্যুটা। তো সবই আপনি জানবেন, সবই আমি জানবো, নট নেসেসারিলি, বাট আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তরফ থেকে প্রতিটি ঘটনা, এবং যার জন্য তাকে প্রচণ্ড মানুষ প্রশংসা করেছে ওই মুহূর্তে, বিএনপি টুক এ ভেরি স্ট্রং রোল, ভেরি পজিটিভ রোল, যাতে বাংলাদেশ একটা অ্যানার্কিক স্টেটের দিকে যাতে না যায়। কারণ আন্দোলন হলে, সংগ্রাম হলে, সেই সংগ্রামটাকে সংহত করতে হয়, বিপ্লবটাকে সংহত করতে হয়। বিপ্লব সংহত না করলে তখন নৈরাজ্য হয়, বিশৃঙ্খল হয়। সেই জায়গা থেকে বিএনপি একটা বড় দল হিসেবে হয়তো উনি যেটা বলতে যাচ্ছেন যে ইমিডিয়েট হয়তো বিরোধিতা হয়তো ওরকম আপনার চোখে পড়ে নাই, বাট তারা কনসিস্টেন্টলি শুরু থেকেই করেছে। এখন যে মব জাস্টিসের ব্যাপারে তো অ্যাক্টিং চেয়ারপারসনের কথা বলেছেন, কিন্তু সবকিছু মিলিয়ে ডক্টর রিপন আপনি শেষ বক্তব্য দিতে পারেন যে সবকিছু মিলিয়ে আপনার মধ্যে আশাবাদ কত? আমি দেখুন, আমি গতকালকেও যে স্টেটমেন্টটা করেছি যে পলিটিক্যাল পার্টিসগুলোর তরফ থেকে, মানে কেউ যদি যারা দল গঠন, যেটা দ্যাট ওয়াজ মাই স্টেটমেন্ট, আমি গতকালকে যেটা বলেছি সেটা হচ্ছে যে কিছু পলিটিক্যাল পার্টিজ আছে ছোট, অথবা কিছু পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত নিবন্ধিত হয়নি, তারা ঘর গোছাতে পারেননি, প্রার্থী মনোনীত করতে পারেননি। এখন সেটা তাদের নিজস্ব সংকট। সেই সংকটটাকে অ্যাড্রেস করার জন্য নির্বাচন বিলম্বিত করার কোনো কৌশল হিসেবে তারা যদি নতুন কন্ডিশনগুলো তারা যদি তোলেন, লাইক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টের সাথে প্রপোর্শনাল এমনকি নির্বাচন কমিশনের উপরও অনাস্থাও আছে। হ্যাঁ, তো এটা তো হতে পারে না। এমনকি প্রশাসনে বিএনপি প্রাধান্যপুষ্ট প্রশাসন, সেই অভিযোগও আছে। এগুলো কিভাবে অ্যাড্রেস করবেন? ওই যে উনি যেটা বলেন, এই দেশের মানুষ কোনো না কোনো মতাবলম্বিত বিশ্বাসী, তাই না? তো এটা যদি বলে যে এরকম প্রশাসনের মধ্যে বিএনপির লোকেরা কি বলে আপনার প্রাধান্য পাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড তো হবে না। হ্যাঁ, বিএনপি লোকেরা প্রাধান্য পাচ্ছে, এখন বিএনপির লোক হিসেবে কেউ চাকরি করছে? আমার দল তো 17 বছর যাবত আউট অফ পাওয়ার। মেনি অফ দেম তারা সরকারের পোস্টিং পায় নাই, মেনি অফ দেম প্রমোশন পায় নাই। তো এই লোকগুলো যদি আপনার তাদের অধিকার ফেরত পায়, অর্থাৎ যারা 17 বছর হয় না, পোস্টেড হয় নাই, তারা যদি কেউ যদি মানে একটা পোস্টিং পায়, তাদের যদি পদোন্নতি যদি হয়, এটা কি প্রাধান্যের ব্যাপার হলো না ন্যায় বিচার প্রতিষ্ঠিত? আমরা জনাব মাহবুব কামাল, আপনার কাছে শেষ বক্তব্য। এটার ইন্টারনাল মানে কি ডাইনামিক্স, ইন্টারনাল ডাইনামিক্স আছে। কেউ একটা বিরোধিতা করলো, সেটা কিভাবে অ্যাড্রেস করবে, এগুলো হবে। এগুলো জাস্ট বাইরে আর কোনো কারণ যেটা আপনি আমি বলছি আমি ওইভাবে প্রজেকশন দিব না। বাংলাদেশ ইজ নাও এ সো ভোলাটাইল কান্ট্রি, আমি 15 দিনেরও প্রজেকশন দিতে রাজি না। প্রজেকশন দিব না আমি। আমাকে এখন যদি বলেন আপনি মূর্খ, আমি রাজি আছি। আমি কোনো ফলস স্ট্যাটাস সিম্বল নিব না, আমি প্রজেকশন দিব না। কথাটা হচ্ছে, আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে নির্বাচন প্রসঙ্গে অনেকগুলো পরস্পর বিরোধী বক্তব্য আসতে বাধ্য। যেভাবে দলগুলো মানে নিবন্ধন পাচ্ছে এবং হচ্ছে নানা রকম এনসিপি নিবন্ধন এখন পায় না, যারা পাবে আর কি, অনেকগুলো প্রশ্ন আসবে পরস্পর বিরোধী, এবং এই ওপিনিয়নগুলো হবে পরস্পর কনফ্লিক্টিং, এবং সেখান থেকে একটা ঐকমত্য বের করে আনা ইউনূস সাহেবের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। এবং আমার যতটুকু মনে হচ্ছে, আমি এটা রিপন ভাই কী বলবে আমি জানি না, এখন বিতর্ক করেন না, অফ দি রেকর্ড করেন, সেটা হচ্ছে ইউনূস সাহেব হয়তো নিজেই চাচ্ছেন যে এরকম একটা বিতর্কিত অবস্থা তৈরি হোক, যাতে ইলেকশনটা প্রলং করে, মানে এই গভর্নমেন্টটা প্রলং করে। এটা হবে, আপনি দেখবেন নানা রকম। এই যে পিআর সিস্টেম, এই অবস্থায় মানে আমি পিআর সিস্টেমের একজন বড় অ্যাডভোকেট, আমি 10 বছর যাবৎ পিআর সিস্টেম অ্যাডভোকেসি করতেছি, কিন্তু এই ইলেকশনে তো পিআর সিস্টেম চলবে না, এই ইলেকশনে এটা চলবেই না। কিন্তু দেখবেন এইটা যদি তারা মানে যদি ফোর ফ্রন্টে নিয়ে আসে, কিভাবে হবে? মানে এটা কি এবার কেন চলবে না? টোটাল ভোটের একজন অ্যাডভোকেট, এবারে আপনি এখন কেন চলবে না? চলবে না এই কারণেই যুক্তি হচ্ছে যে বিএনপি এই টার্মে কোনোভাবেই পিআর সিস্টেম চালাবে না। এই টার্মের ব্যাপার না, এই বিষয়টা এই টার্ম ওই টার্মের ব্যাপার না। আমি আপনাকে ক্লিয়ার করে দিই, আমরা স্ট্রেইট কাট জাতীয় সংসদে নির্বাচনে ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টে যেভাবে ভারতে, যুক্তরাজ্য, অন্যান্য দেশগুলোতে যেভাবে, ইউরোপে যেভাবে হয়, সেভাবেই আমরা করব। এইটা না, এবং আগামীতেও না। কিন্তু ব্রুট মেজরিটি পাইলে কি হয় আমরা দেখি নাই। সেটা তো আপনার ব্রুট মেজরিটি পাইলে আপনার কি হয়, সেটা তো তার জন্য তো আমি নিজে আপনি এই যে শেখ হাসিনা যে মানে টিরানি হইলো, কি কারণে? আর অতদূর আপনার বাদ দেন, আমি আপনাকে আপনি তো প্রবীণ মানুষ। আপনার 73 সালে নির্বাচন, শেখ মুজিবুর রহমান যখন ইলেকশন করলেন, হি গট দ্য ব্রুট মেজরিটি। এখন অন্য রাজনৈতিক দল যদি না থাকে, তো শেখ মুজিবুর রহমানকে আরেকটা দল নিজে বানাই দিয়া এই 24 সালের মতন করে কি ভাগে আইনা বিরোধী দল বানাবে নাকি? শুনেন, তাহলে এটা আমি বলি না, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এই বাস্তবতাই আমাদের মতো তৃতীয় দেশে আছে না। সময় নেই। 73 তে যদি আওয়ামী লীগ 152 বা 160টা সিটও পাইতো, ওয়ান পার্টি রুলে যেতই না, কেমনে যাবে? জনগণ তার দল যেতই না। এবং আমরা দেখছি যে মানে এই যে আপনি যেটা বললেন, এটা আর এগোতে পারছি না, শেষ করি। এলটনের যে সে বিখ্যাত কথা, পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট, পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ওকে, ধন্যবাদ, আর পারছি না, শেষ করছি সংলাপ প্রতিদিন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntbb.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।